বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে থাকা ৬,০০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করার জন্য ভারত স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে এবং ঘোষণাটা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি থাকবে আসলে স্মার্ট ওয়ালে? মূলত যারা আসলে অবৈধ অনুপ্রবেশ করতে যাবে তারা আসলে অটো ডিটেকশনের আওতায় পড়ে যাবে, তারপরে বিভিন্ন লেয়ারে লেয়ারে তাদেরকে আইডেন্টিফাই করা হবে, শাস্তির আওতায় আনা হবে। উদ্যোগ ভালো তাদের দিক থেকে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা হঠাৎ করে সীমান্ত নিয়ে এতটা সিরিয়াস কেন হয়ে গেল? তাদের মনে হচ্ছে কিনা যে সবাই আসলে তাদের দেশে ঢোকার চেষ্টা করবে? যদি সেটাই হয় তাহলে বাংলাদেশ তাদের সীমানাটাকে, অর্থাৎ আমরা আমাদের সীমানাটাকে কতটা সুরক্ষিত রাখতে পারছি? জি, দেখুন, আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত যে প্রোটোকল আছে সেই নিয়ম নীতির তোয়াক্কা না করে একতরফাভাবে ভারত যেভাবে সীমান্তে কাঁটাতার নির্মাণ করেছে, আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত পৃথিবীর ষষ্ঠ দীর্ঘতম সীমান্ত। এটা ৪,০৯৬ কিলোমিটার। তো এই ৪,০৯৬ কিলোমিটারের মধ্যে প্রায় ৩২০০ কিলোমিটার কিন্তু কাঁটাতার তারা অলরেডি নির্মাণ করেছে। তো এটা আন্তর্জাতিক বর্ডার প্রোটোকলে মানে সম্পূর্ণ এটা বেআইনি। কারণ দুই দেশের মধ্যে যেই শূন্য লাইন থাকে, শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা আন্তর্জাতিকভাবে, ওরা যদি ওই জিরো লাইন বা নোম্যান্স ল্যান্ড মাথায় রেখেই তারা তাদের দিকে যদি প্রাচীর দেয়, সেটা কি লঙ্ঘন হবে? সেটা তো তারা দিতে পারে, নাকি আমাদের সঙ্গে আলোচনা করতে হবে? ম্যান্ডেটরি এটা আপনার আলোচনা করতে হবে, কারণ এটা আপনার আন্তর্জাতিক অঙ্গনে যে হিউম্যান রাইটস ডিক্লারেশন আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিক্লারেশন, তারপরে ইউএন চার্টার, তারপরে আপনার ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এগুলোর মধ্যে বলা আছে যে আপনার জিরো লাইনের ১৫০ গজের পরেও যদি কোনো কনস্ট্রাকশনে যেতে চায়, একটা বাইল্যাটারাল নেগোসিয়েশনে যেতে হবে, তারপরে আপনি কনস্ট্রাকশনে যেতে পারবেন। তো এগুলোর বাইরেও একটা যে হিউম্যান এথিক্স, মিনিমাম একটা নীতি, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমরা হিউম্যান বিংস আর এনিম্যাল বাট রেশনাল এনিম্যাল। এখন এটা হিউম্যান রাইটসের যেরকম ভায়োলেশন, ভারতের যে অ্যাগ্রেসিভনেস আমরা দেখছি, তারা কাঁটাতার কিন্তু সুন্দরবনের ভিতর দিয়েও দিবে, তারা মার্শিল্যান্ডের মধ্যেও দিবে, যেখানে ওয়াটার বডি সেখানেও কাঁটাতার দিবে। দেখা যাবে যে এনিম্যাল এই কাঁটাতারের কারণে এরা মুভমেন্ট তাদের রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ফিশের আপনার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো কোনো অ্যানিমেলের জন্যই কিন্তু এরকম ইন্টারন্যাশনাল বাউন্ডারি দিয়ে তাদের চলাচল বন্ধ করার কথা না। এটা অ্যানিমেল রাইটেরও বাইরে, হিউম্যান রাইট তো আমি বাদই দিলাম। তো এটা বাংলাদেশের জন্য আমাদেরকে এখন টিট ফর টেট নীতিতে যাওয়ার সময় এসছে। আমরাও এইগুলো নিয়ে আমাদেরকে প্রথমে আমাদের কূটনৈতিক মহলে, আন্তর্জাতিক কূটনীতিতে এগুলোর সিস্টেম আছে। আপনার এই ধরনের ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে আপনার তার কাছে এটার প্রটেস্ট করা, এরপরে যদি ওরা না মানে তাইলে এটা নিয়ে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারি, কারণ এটা আন্তর্জাতিকভাবেই তখন তারা একটা ইয়ের মধ্যে পড়বে, বিধিনিষেধের মধ্যে পড়বে। চমৎকার। হ্যাঁ, আমি একটু মেহেদী পলাশ, এই বক্তব্যটা মোহাম্মদ কামরুজ্জামান খুব চমৎকার করে বললেন যে টিট ফর ট্যাটের দিকে যেতে হবে। টিটটা আসলে কি হতে পারে? আমরা আন্তর্জাতিক ফোরামে কথা বলতে পারি, তাদের রাষ্ট্রদূতকে তলব করতে পারি, আইসিজে যেখানে মানে একটা বড় ক্রিমিনাল কোর্ট থাকছে, ইন্টারন্যাশনাল জাস্টিস যেখানে হয়, সেখানে আমরা আপিল করতে পারি। কিন্তু কথা হচ্ছে ভারত তো এই কাজ পাকিস্তানের সাথেও করছে, চীন সীমান্তে তারা আগে থেকে করছে। তাহলে বাংলাদেশ, পাকিস্তান, চীন, তারা ধরলাম বাংলাদেশ করলো না, তারা কি যেতে পারলো না আন্তর্জাতিক পর্যায়ে? তারা কি আসলে না, প্রথম কথা হলো যে চীন সীমান্তে এটা করছে না। চীন সীমান্তে তো তারা আমাদের এখানে গুলি করে, চীন সীমান্তে গুলি খেলেও তারা কথা বলে না। এটা হলো একটা জিনিস। দেখেন না, একটা জিনিস খেয়াল, মানে প্রথম একটা জিনিস মাথায় রাখা দরকার যে এই যে আন্তর্জাতিকভাবে আমরা বলতে পারি আমাদের যে হিউম্যান ইন্ডেক্স যেটা আমরা বলছিলাম, ভারতের থেকে অনেক উন্নত। বাংলাদেশের একটা গ্রামের মধ্যেও আপনি পাকা টয়লেট আছে, কিন্তু ভারতীয়রা এখন পর্যন্ত, তো বাংলাদেশের মানুষকে মাঠে পায়খানা করার জন্য ভারতে যাবে? এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। বাট ঘটনাটা কেন হচ্ছে? ঘটনাটা হচ্ছে, দেখেন আপনি, বিজেপি ৯১ লক্ষ লোককে তারা বাদ দিয়েছে পশ্চিমবঙ্গে, আসামে প্রায় ২০ লক্ষ। এই লোকগুলোকে তারা বলছে বাংলাদেশি বলে তারা এই রাজনীতিটা করেছে। এখন এদেরকে কি করবে?
এদের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত তার হাতে নিতে হবে, কারণ তারা জানে এই ভোটগুলো মমতার একটা গেলে মমতার একটা ভোট বাড়বে, কাজে তাদের হাতে একটাই অপশন আছে, সেই অপশন হলো বাংলাদেশে ঠেলে দেয়া। এখন এই কারণে তার কিন্তু এই কাঁটাতারটা করতে হবে। এতদিন বলেছে সাপ দেবে, কুমির দেবে, মানে আমাদের আপনি বলছেন বন্ধু হলে হাতটা বাড়াও, কিন্তু আপনি বর্ডারে সাপ দিচ্ছেন, কুমির দিচ্ছেন, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত আপনি দেখেন আমাদের যে বর্ডারটা, মানে এই যে হাসিনা রেজিমে আমরা যেভাবে করেছি, ওরা একতরফা গুলি করেছে, আমরা আমাদের লোকদেরকে প্রতিবাদ করি নাই, আমরা বলেছি এরা চোরাকারবারি, এরা সন্ত্রাসী, এরা মানে খারাপ লোক, মাদক, এরকম নানাভাবে বলেছি আমরা, কিন্তু কোনো প্রতিবাদ, কেন তারা গেছে তাদের যাওয়া উচিত না, আমরা প্রতিবাদ করি নাই। এই যে জায়গাটা থেকে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনি গত কয়েকদিনের মিডিয়াতে যেটা আমি আগে বলেছি, সময়ের অভাবে আমি আর এটা রিপিট করছি না। দ্বিতীয়ত হলো যে এই যে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজের মতো ঘটনাগুলো বাংলাদেশ ঘটছে, এবং আপনি জানেন যে আমাদের এই যে লালমনিরহাটে আমাদের যে একটা স্থাপনা আমরা করছি, এবং আমার হাতে সময় নেই, আপনি শুধু আমাকে একটা বিষয় একটু বলুন, তাহলে আলাপটা শেষ হয়ে যাবে। তিস্তা ব্যারেজে যাব না, সেটা হচ্ছে যে যদি পুশব্যাকের কাজটা তারা শুরু করে, আমরা কি করতে পারি? পুশব্যাকের কাজ করতে গেলে আমাদের যেটা দরকার, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, বাট যুদ্ধের প্রস্তুতি থাকা আমাদের দরকার, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা আছে, বিজিবি, তাদেরকে আমরা সচেতন করতে পারি। সবচেয়ে বড় যে কাজটা আমাদের আনসার আছে, এবং আমাদের সীমান্তের যে মানুষ আছে, সেই মানুষদেরকে আমরা সচেতন করতে পারি, যে তারা যেন সচেতন করে। এবং আপনারা দেখেছি গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা ঘটেছে, বিজিবির আগে কিন্তু এই দেশ, ওখানকার মানুষ গিয়ে তারা প্রোটেস্ট করেছে, এবং রৌমারী পদুয়ার ঘটনা আপনার মনে আছে, সেখানেও কিন্তু প্রথম প্রতিরোধটা যে করেছিল এই যে একটা ছেলে যাকে মানে ওখানে ধরেছিল, সে ভুল একটা জায়গা দেখিয়ে দিয়েছিল। আমাদের ডিফেন্সের প্রধান জায়গাটা কিন্তু ওইখানে। আমি যদি সীমান্তের মানুষকে সচেতন করতে পারি, তাহলে কিন্তু এই পুশব্যাক পুশিং ঠেকাতে পারি। এরপরে কূটনৈতিক আলোচনা, ইন্টারন্যাশনালি যাওয়া, অন্যান্য বিষয়গুলো তো আছে, বাট আমার প্রতিরক্ষার প্রস্তুতিটা যেটা হাসিনার আমলে একদমই হয় নাই, সেদিকে একটু সচেতন থাকতে হবে। অনেক 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 ধন্যবাদ চমৎকার পরামর্শ দেওয়ার জন্য, এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, আপনাকেও ধন্যবাদ।